ফুটবল, ক্রিকেট সহ স্কুল পর্যায়ে 5 ইভেন্ট বাধ্যতামূলক করতে যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়। অবকাঠামোর আগে খেলোয়াড়দের সুবিধা বাড়ানোর গুরুত্ব প্রতিমন্ত্রী আমিনুল হকের। জাহানারা কাণ্ডে নিষিদ্ধ সাবেক নির্বাচক মঞ্জুরুল, বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত, লিপুর দায়িত্ব বাড়ল আরও 1 মাস। নারী বিপিএল এর প্রথম আসর শুরু 4 এপ্রিল। কাল মাঠে গড়াচ্ছে বিসিএল এর ওয়ানডে ফরম্যাট। বগুড়ায় মুখোমুখি নর্থ ও ইস্ট জোন, রাজশাহীতে লড়বে সেন্ট্রাল এবং সাউথ। পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে চোখ ক্রিকেটারদের। টি-20 বিশ্বকাপে ভারত বধ করল সাউথ আফ্রিকা। আহমেদাবাদে বোলেকোয়ে টিম ইন্ডিয়াকে হারালো প্রোটিয়ারা। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় ইংল্যান্ডের। এবং সিডনিতে এশিয়ান কাপের একাদশ বাছাই মনোযোগী বাটলার। 2 দলে ভাগ হয়ে ম্যাচ খেললেন নারী ফুটবলাররা। অনুশীলনে সন্তুষ্টি সুইডেন প্রবাসী আনিকার। ফুটবল, ক্রিকেট সহ খেলাধুলার 5টি ইভেন্ট স্কুল পর্যায়ে বাধ্যতামূলক করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অবকাঠামো উন্নয়নের চেয়ে ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের সুযোগ সুবিধার বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এমনটাই জানিয়েছেন তিনি। এদিকে জেলা ক্রীড়া সংস্থাগুলোকে নির্বাচনের মাধ্যমে সচল করে কার্যক্রম বাড়ানোর জন্য প্রতিমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন ক্রীড়া সাংবাদিকরা। ক্রীড়াঙ্গনের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দেশের ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মূলত ক্রীড়াঙ্গনের সমস্যাগুলো শোনার পাশাপাশি সমাধানের পরামর্শ নিতে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে এই বৈঠক, যেখানে উঠে আসে বেশ কিছু বিষয়। দেশের ফেডারেশনগুলোর অচল অবস্থা, বাজেট স্বল্পতা, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে খেলাধুলা না থাকা, মাঠ স্বল্পতা সহ বেশ কিছু সমস্যা, যা মনোযোগ দিয়েই শুনেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী, দেন সমাধানের আশ্বাস। জেলা ক্রীড়া সংস্থাগুলোর নির্বাচিত কমিটি গঠন ও এর কার্যক্রম বাড়ানো, সাফল্যের বিবেচনায় বিশেষ কিছু ডিসিপ্লিনকে গুরুত্ব দেওয়া, যুব ও বাংলাদেশ গেমস চালু সহ বিভিন্ন বিষয়ে প্রতিমন্ত্রীকে পরামর্শ দেন সাংবাদিকরা। কিভাবে আমরা খেলাধুলার পরিধি বাড়াতে প্রাথমিক শিক্ষা কার্যক্রমের 4র্থ শ্রেণী থেকে অন্তত 5টি ইভেন্ট বাধ্যতামূলক করতে চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। বাংলাদেশে আমরা জাতীয় যে শিক্ষাক্রম আমাদের 4র্থ শ্রেণী থেকে আমরা আমাদের খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই এবং সেই বিষয়গুলো নিয়ে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে, শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রীর সাথে কথা বলে আমরা সেটা নিশ্চিত করব ইনশাআল্লাহ। অবকাঠামোর চেয়ে অ্যাথলিট ও খেলোয়াড়দের সুযোগ সুবিধার বিষয়টি বিশেষ গুরুত্ব দেবে বর্তমান সরকার। সারা বছর খেলোয়াড়দের মাঠে রাখতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী, সেভাবেই বছরের শুরুতেই হবে ক্যালেন্ডার। আমাদের বাৎসরিক একটি ক্যালেন্ডারের মাধ্যমে আমরা এই খেলাধুলাকে সারা বছর প্রতিনিয়ত আমাদের যেহেতু যে সিজনাল যে বিষয়টা রয়েছে গ্রীষ্মকালীন এবং শীতকালীন, সেইভাবে আমরা আমাদের ক্যালেন্ডারগুলোকে আমরা খেলাধুলাকে আমরা পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এবং সেটারও বিষয় নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করছি যে কোন ক্রাইটেরিয়ায় কিভাবে আমরা সেটাকে প্রত্যেকটি খেলোয়াড়দেরকে একটি বেতন কাঠামোর ভিতরে নিয়ে এসে আমরা সেটাকে নিশ্চিত করতে চাই। এদিকে জাতীয় স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা বাড়ানো সহ দেশের ক্রীড়ানীতিতে পরিবর্তন আনার আভাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অবশেষে জাহানারা কাণ্ডে শাস্তি দেয়া হলো নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে। নারী দলের সাবেক অধিনায়ক জাহানারাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও নিপীড়নের অভিযোগে মঞ্জুকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে বিসিবি। বোর্ড সভায় আরও 2টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতি নির্ধারকরা। নারী বিপিএল এর প্রথম আসরের পর্দা উঠবে 4 এপ্রিল। এছাড়া প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ আরও 1 মাস বাড়াতে চায় বিসিবি। এবার হয়তো কিছুটা স্বস্তি পাবেন জাহানারা আলম। অবশেষে মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে শাস্তির আওতায় আনলো ক্রিকেট বোর্ড। সাবেক অধিনায়ক জাহানারা আলমের কান্না সেদিন নাড়িয়ে দিয়েছিল দেশের ক্রিকেট আঙ্গনকে। গত বছর নভেম্বরে নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন জাহানারা। তার দাবি, বিভিন্ন সময় যৌন নিপীড়নের শিকার হয়েছেন মঞ্জুর কাছে। লাঞ্ছনার অভিযোগ আনেন আরও একাধিক নারী ক্রিকেটার। চরম চাপের মুখে তদন্ত কমিটি গঠন করে ক্রিকেট বোর্ড।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিকুল হাকিমকে আহ্বায়ক করে শুরুতে 3 সদস্যের আর পরে 2 জন বাড়িয়ে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিসিবি। কমিটির অন্য 4 সদস্য ছিলেন বিসিবি পরিচালক রুবাবা দৌলা, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নাইমা হক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান। গত 2 ফেব্রুয়ারি জাহানারা ইস্যুতে রিপোর্ট বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে জমা দেয় তদন্ত কমিটি। ওই রিপোর্টের ভিত্তিতে 4 ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় মঞ্জুরুলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। জাহানারার 4টি অভিযোগের মধ্যে 2টিতে অসৎ আচরণের প্রাথমিক প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেয় বোর্ড। অবশেষে প্রায় 3 সপ্তাহ পর সিদ্ধান্ত জানালো বিসিবি। মঞ্জুরুল ইসলামকে দেশের ক্রিকেটের সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বর্তমানে চীনের ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকলেও দেশে ফিরে কোনো ধরনের ক্রিকেটীয় কার্যক্রমে যুক্ত হতে পারবেন না মঞ্জু। পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত বিসিবির আওতাধীন সব ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ চাকরি এবং ক্রিকেট সম্পর্কিত কার্যক্রম থেকে নিষিদ্ধ থাকবেন তিনি। বোর্ড সভায় আরও বেশ কিছু বিষয়ে এসেছে সিদ্ধান্ত। নারী বিপিএল এর তারিখ অনুমোদন দেওয়া হয়েছে। 4 থেকে 14 এপ্রিল ঢাকা ও চট্টগ্রামে হবে উদ্বোধনী আসর। এছাড়া প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে চুক্তির মেয়াদ আরও 1 মাস বাড়ানোর প্রস্তাব দিচ্ছে বোর্ড। এই সময়ে সিলেকশন প্যানেলের চিফ হিসেবে নতুন কাউকে চূড়ান্ত করা হবে, যে পদের জন্য সবচেয়ে বেশি শোনা যাচ্ছে হাবিবুল বাশার সুমনের নাম। বিসিবির বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে আনুষ্ঠানিকভাবে অভিনন্দনও জানানো হয়েছে। এবার বিসিএল প্রসঙ্গ। সোমবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে ফরম্যাট। বগুড়ায় মুখোমুখি হবে নর্থ ও ইস্ট জোন, আর রাজশাহীতে লড়বে সেন্ট্রাল ও সাউথ জোন। এই বিসিএল দিয়ে পাকিস্তান সিরিজের প্রস্তুতি সারতে চান জাতীয় দলের ক্রিকেটাররা। নিজেদের স্কোয়াড নিয়ে আশাবাদী নাজমুল হোসেন শান্ত ও ইয়াসের আলী রাব্বি। আসরের শুভ সূচনার লক্ষ্য নর্থ ও ইস্ট জোনের 2 অধিনায়কেরই। আগামী মাসে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান ক্রিকেট দল। পাক্কা 5 মাস পর ওয়ানডে ফরম্যাটে নামবে টাইগাররা। 2027 ওডিআই বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিতের পথে এগিয়ে যেতে যে সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য। তার আগে বাংলাদেশ ক্রিকেট লিগেই সেরা প্রস্তুতি সারতে চান মিরাজ, শান্ত, লিটনরা। ওয়ানডে ফরম্যাটের বিসিএল মাঠে গড়াতে যাচ্ছে 3 ভেন্যুতে। বগুড়া ও রাজশাহীতে হবে অধিকাংশ ম্যাচ। 3 মার্চ ফাইনাল হবে ঢাকায়। উদ্বোধনী দিনে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর নর্থ জোন এবং ইয়াসির আলী রাব্বির ইস্ট জোন। পাকিস্তান সিরিজের আগে এ আসর নিয়ে সিরিয়াস ন্যাশনাল টিমের ক্রিকেটাররা। প্রিপারেশনের দিক থেকে আমার মনে হয় যে ভালো একটা অপরচুনিটি। আমরা যদি এই টুর্নামেন্টে ভালোভাবে খেলতে পারি, ভালো প্রিপারেশন নিয়েই আমরা পাকিস্তান সিরিজে যেতে পারবো। পাশাপাশি লিটন দাস যেভাবে ওয়ানডে টি20 ফরম্যাটটা খেলছে লাস্ট কিছুদিন এবং টেস্টে রেগুলার পারফরম্যান্স, আমার মনে হয় না যে ওয়ানডে ফরম্যাট নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ আছে। শান্তর নর্থ জোন তারকায় ঠাসা। লিটন দাস, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, আকবর আলী, নাহিদ রানারা আছেন। অন্যদিকে রাব্বির ইস্ট জোনে আছেন মুমিনুল হক, পারভেজ ইমন, শামীম পাটোয়ারি, মোহাম্মদ সাইফুদ্দিন, তানজিম সাকিব, হাসান মাহমুদরা। বগুড়ার উইকেটে দারুণ এক লড়াইয়ের অপেক্ষায় 2 দল। আমার মনে হয় খুব ভালো একটা ম্যাচই হবে, কম্পিটিটিভ ক্রিকেটই হবে। উইকেটটা ভালো, আমার মনে হয় স্পোর্টিং উইকেট। 2 দলের জন্যই সুবিধা থাকবে এবং ব্যাটিং বোলিংয়ের সুবিধা থাকবে। সো যে দলটা বেটার ক্রিকেট খেলবে অবশ্যই তারাই জিতবে। বাট আমার মনে হয় যে আমরা খুব ব্যালেন্স একটা সাইড, আমরা আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারলে আমার মনে হয় যে রেজাল্টটাও আমাদের দিকে আসবে। 3 mm ঘাস আছে বললো উইকেটে। হ্যাঁ, দেখলাম উইকেট খুব শক্ত। তো আমার কাছে মনে হয় প্রথম 10টা ওভার একটু খেলা শুরু 10টা ওভার একটু চ্যালেঞ্জিং হবে ব্যাটসম্যান। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে লড়াইয়ের জন্য প্রস্তুত আসরের অন্য 2 দল সাউথ ও সেন্ট্রাল জোন। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন সাউথ জোনে আছেন মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, নুরুল হাসান সোহানের মতো তারকারা। আর মাহিদুল ইসলাম অঙ্কনের সেন্ট্রাল জোনে আছেন নাইম শেখ, সাইফ হাসান, মোসাদ্দেক সৈকত, এবাদত হোসেন, রিপন মন্ডলরা। নিজেদের স্টেডিয়ামে প্রিয় ক্রিকেটারদের লড়াই দেখতে মুখিয়ে আছেন স্থানীয় দর্শকরাও। এবার টি20 বিশ্বকাপ প্রসঙ্গ। আহমেদাবাদে ভারত বধের মহাকাব্য লিখল সাউথ আফ্রিকা। বলে কয়ে টিম ইন্ডিয়াকে হারালো প্রোটিয়ারা। 76 রানে জয় পেল মার্ক্রাম বাহিনী। শুরুতে ব্যাট করে মিলার ব্রেভিস এবং স্টাপসের কৃতিত্বে 187 রান করে সাউথ আফ্রিকা। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 111 রানে অল আউট গৌতম গম্ভীর শিষ্যরা। ম্যাচ ছাড়া হয়েছেন ডেভিড মিলার।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল। না, এবারের আসরেরটা হবে কিনা তা বলে দেবে সময়। তবে আপাতত 2024-এর পুনরাবৃত্তি। প্রতিপক্ষ ভারত সাউথ আফ্রিকা। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে প্রোটিয়াদের ধসিয়ে দেওয়ার মন্ত্রে উজ্জীবিত ভারত অবশ্য টস জিততে পারেনি। কয়েন ভাগ্য হাসে সফরকারীদের পক্ষে। উইলো হাতে মোতেরার 22 গজে এইডেন মার্করাম এবং কুইন্টন ডিকক। কিন্তু টস হারলেও ম্যাচের লাগাম ভারতের কাছ থেকে নেওয়া সম্ভব হয়নি প্রোটিয়াদের। দ্বিতীয় ওভারেই বোল্ড ডিকক, শিকারী জসপ্রীত বুমরাহ। পরের ওভারে আবারও স্ট্রাইক। এবার আশদ্বীপের শিকার আফ্রিকান ক্যাপ্টেন। ককের 6 রানের পর মার্করাম বিদায় নেন 4-এ। রায়ান রিকেলটনও টিকলেন 7 বল। বুমরার দ্বিতীয় শিকার হওয়ার আগে করেন বলের সমান 7 রান। 20 রানে 3 উইকেট হারিয়ে খাদের কিনারায় সাউথ আফ্রিকা। দারুণ কিছুর প্রত্যাশায় তখন স্টেডিয়ামের 92,000 ভারতীয়। কিন্তু ডেওয়াল ব্রেভিস এবং ডেভিড মিলারের ছিল ভিন্ন চিন্তা। শুরুটা দেখে শুনে করার পর দুজনেই পাল্টা আক্রমণ করেন টিম ইন্ডিয়ার বোলিং শিবিরে। তাদের উইলোবাজিতে ছত্রখান হয়ে যায় ভারত। পাওয়ার প্লেতে যে রান রেট ছিল 6-এর একটু বেশি, 7 থেকে 14 ওভারে তা বেড়ে দাঁড়ায় 12-তে। দুজনে মিলে গড়েন 97 রানের জুটি। 29 বলে 45 রান করেন ব্রেভিস। 155 স্ট্রাইক রেটে বাউন্ডারি মারেন 3টা, ওভার বাউন্ডারিও 3টা। সঙ্গে থাকা মিলার ছিলেন আরও রুদ্রমূর্তিতে। 180 স্ট্রাইক রেটে 35 বলে করেন 63 রান, 7টা 4-এর সঙ্গে 3 ছক্কা। পরে ক্রিস্টিয়ান স্টাফস ছাড়া রান পাননি আর কেউ। 24 বলে 44 আসে এই ব্যাটারের উইলো থেকে। বাকিদের আসা যাওয়ার মাঝে সাউথ আফ্রিকার স্কোরবোর্ডে জমা হয় 187। জবাব দিতে নেমে অবশ্য পাত্তাই পায়নি টিম ইন্ডিয়ার বিখ্যাত ব্যাটিং লাইন আপ। প্রথম ওভারে ঈশান কিষানকে দিয়ে শুরু হয় প্রোটিয়াদের শিকার। রানের খাতা খোলার আগেই ফিরে যান উইকেট কিপার ব্যাটার। 1 ডাউনে নামা তিলক ভার্মা বিদায় নেন 1 রানে। অভিষেক শর্মা রানের খাতা খোলার সৌভাগ্য অর্জন করলেও 15 রানেই থেমে যায় তার উইলো। পরপর উইকেট হারানোয় চাপে পড়ে যায় ভারত, যার উতরাতে পারেনি তারা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে দেন ইন্ডিয়ান ব্যাটাররা। একমাত্র শিবম দুবে ছাড়া বলার মতো রান পাননি আর কেউ। 4 উইকেট নিয়ে ভারতীয়দের ধসিয়ে দেন মার্কো ইয়েনসেন। আর এক ওভারেই 3 উইকেট নেন কেশব মহারাজ। কার্বিন বসের ঝুলিতে গেছে 2 উইকেট। প্রোটিয়া বোলারদের এই দাপটে 111 রানেই শেষ হয়ে যায় ভারত। ম্যাচ হারে 76 রানে। মার্চ মাসে সাকিব খেলার অপেক্ষায় বাংলাদেশের ফেভারিট ফরম্যাট, যেই ফরম্যাটে এই মুহূর্তে বাংলাদেশ দলগতভাবে ভয়াবহ চাপের মধ্যে রয়েছে, সেই ওয়ানডেতে সাকিব আল হাসান আসছেন। বাংলাদেশ যেন নতুন প্রাণের স্পন্দন পাচ্ছে। সাকিব ইজ কামিং ব্যাক, এন্ড সাকিব ইজ কামিং ব্যাক আফটার অলমোস্ট 18 মান্থস। এবং সেটা হতে যাচ্ছে মার্চের প্রথম সপ্তাহে। যেই আলোচনা, যেই ডিসকাশন আমি অনেক আগে করেছিলাম, এবং সেই ঘটনার বাস্তবায়ন আমরা দেখতে পাবো আর মাত্র 2 সপ্তাহের মধ্যে। সাকিব আল হাসান আসছেন জাতীয় দলের হয়ে আরো একবার খেলার জন্য। সাকিব আল হাসান আসছেন জাতীয় দলের হয়ে এমন একটা অবস্থায় খেলার জন্য যখন পুরো জাতীয় দল, ক্রিকেট, কূটনীতি সবকিছু একটা এলোমেলো অবস্থা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পার্টিসিপেশন নেই। ওয়ানডে র্যাঙ্কিং এ বাংলাদেশ র্যাঙ্ক 10। পরের বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলতে পারবে কি পারবে না সেটা নিয়ে যখন ঘোর অনিশ্চয়তা, ঠিক তখন বাংলাদেশের অসংখ্য স্বর্ণালী সময়ের কান্ডারি সাকিব আল হাসান ইজ কামিং ব্যাক আফটার 18 মান্থস জাতীয় দলের হয়ে খেলার জন্য, জাতীয় দলকে উদ্ধার করার জন্য, শেরে বাংলাকে আরো একবার বাঘেদের গর্জনে উচ্চকিত করবার জন্য। সব যদি ঠিক থাকে, সাকিব আল হাসানের এই আশাটা শুধুমাত্র ওই 3টা ম্যাচ খেলা না, সাকিবের এই প্রত্যাবর্তন